ক্লাসে ঢুকে এই টিচারের মনে হয় সে যেন কোনো ক্লাসে নয়, বরং জেলখানার দাগি আসামিদের মধ্যে চলে এসেছে। ধীরে ধীরে টিচার বুঝতে পারে এই স্কুলের কোনো স্টুডেন্টই তাকে একটুও পছন্দ করে না। কিন্তু কেন এই টিচারকে সবাই ঘৃণা করে সেটা জানতে হলে আমাদেরকে 2009 সালে ইন্দোনেশিয়ার একটি স্কুলে ফিরে যেতে হবে। অ্যাডউইন নামের একটা ছেলে তখন তার খাতায় ছবি আঁকছিল। এমন সময় সেখানে পুনকা নামের এক বড়লোকের ছেলে আসে। পুনকা আসলে অ্যাডউইনের বোনকে অনেক পছন্দ করে, তো একটু পরেই সেখানে অ্যাডউইনের বোনও চলে আসে। আর সেও যে পুনকাকে মনে মনে পছন্দ করে সেটা তার কথা শুনে বোঝা যাচ্ছিল। তো তারা তিনজন কথা বলছিল, ঠিক তখনই হুট করে স্কুলের ঘন্টা বেজে ওঠে। তবে লাঞ্চ শুরু হওয়ার মাত্র 5 মিনিটের মাথায় বেল পড়ায় সবার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। তখন টিচার এসে জানায় যে সব ক্লাস ক্যান্সেল করা হয়েছে আর বাইরে অনেক বড় দাঙ্গা লেগেছে, তাই তোমরা সবাই দ্রুত বাসায় চলে যাও। তো এই কথা শোনা মাত্রই অ্যাডউইন আর তার বোন ব্যাগ গুছিয়ে বাড়ির দিকে রওনা হয়। তবে নিজের গাড়িতে করে পুনকা তখন তাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চায়, কিন্তু অ্যাডউইন তাকে নিষেধ করে আর বলে আমরা একাই বাসায় যেতে পারবো। তবে পুনকার অ্যাডউইনের বোনকে ইমপ্রেস করার জন্য নিজেও তাদের পেছন পেছন বাসে উঠে পড়ে। আর কিছুদূর যাওয়ার পর বাসের জানালা দিয়ে তারা দেখে বাইরে দাঙ্গার অবস্থা খুব খারাপ। স্থানীয় লোকজন চাইনিজ লোকদের দোকানপাট ভাঙচুর করছে আর লুটপাট চালাচ্ছে। আসলে ওই সময় ইন্দোনেশিয়ার লোকজন চাইনিজ লোকদের অনেক ঘৃণা করত, আর এই জন্যই চাইনিজ লোকদের বিরুদ্ধে তারা এইভাবে আন্দোলন করছে। তো যাই হোক, তাদের বাসটা আরেকটু সামনে গেলে রাস্তায় জ্যাম থাকার কারণে একদল লোক তাদের বাসটাকে ঘিরে ফেলে। আর তাদের মধ্যে একজন অ্যাডউইনের বোনকে দেখে বোঝা যায় এই মেয়েটা চাইনিজ। বাসের ড্রাইভার তখন পালানোর চেষ্টা করেও ভিড়ের চাপে আটকা পড়ে যায়। আর শেষমেশ ওই বিক্ষোভকারীরা বাসের ভেতরে ঢুকে অ্যাডউইনের বোনকে জোর করে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নিয়ে যায়। অ্যাডউইন আর বোনকা অনেক ছোট, তাই ওই বিশাল ভিড়ের সাথে তারা কোনোভাবে পেরে ওঠে না। কিন্তু তবু তারা মরিয়া হয়ে লোকগুলোর পেছন পেছন দৌড়াতে থাকে। আর একটা সময় একটা সরু গলির ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে পুনকা নিজের পরিচয় দিয়ে লোকগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। উল্টো ওই দাঙ্গাকারীদের মধ্যে একজন পুনকার হাতে ছুরি দিয়ে আঘাত করে দেয়। এতে পুনকা ব্যথায় আর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অ্যাডউইন নিজের বোনকে বাঁচানোর জন্য লোকগুলোর সাথে জানপ্রাণ দিয়ে চেষ্টা করে, কিন্তু একটা লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তবে যখন অ্যাডউইনের জ্ঞান ফেরে তখন সে ওই জায়গাটা সম্পূর্ণ খালি দেখে, মানে সেখানে তার বোন বা ওই লোকগুলো কেউই নেই। মাটিতে পড়ে আছে শুধু তার বোনের ছেঁড়া কাপড়। তো নিজের বোনের সাথে কি হয়েছে সেটা তার বুঝতে বাকি থাকে না। তাই এবার তাড়াতাড়ি সে ওই গলি থেকে বের হয়ে নিজের চেহারা লুকানোর জন্য মুখে কয়লা মেখে বাড়ির দিকে দৌড় দেয়। কিন্তু বাড়িতে গিয়ে দেখে তাদের পুরো বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে, আর তার বাবা মা সেই আগুনে পুড়ে মারা গেছে। একটু আগেও যে বাচ্চাটা স্কুলে বসে ড্রয়িং করছিল সেই বাচ্চাটা এখন সবগুলো আপনজনকে হারিয়ে পুরোপুরি নিঃস্ব। এরপর 17টা বছর কেটে যায়, কিন্তু এত বছর পরেও ইন্দোনেশিয়ার লোকদের মাঝে চাইনিজদের প্রতি ঘৃণা একটুও কমেনি, বরং আরো কয়েক গুণ বেড়ে গেছে। যাই হোক, এরপর আমরা দেখি সেই ছোট্ট অ্যাডউইন এখন বড় হয়ে গেছে। তবে ট্রেনের ভেতর মানুষজন বুঝে যায় যে অ্যাডউইন একজন চাইনিজ, আর তার দিকে সবাই এমনভাবে তাকিয়েছিল যেন তাকে এখনই খেয়ে ফেলবে। তো এরপর অ্যাডউইন শহরের একটা হাই স্কুলের টিচার হিসেবে জয়েন করতে আসে। তবে এটা কোনো সাধারণ স্কুল ছিল না, এটা ছিল কিশোর অপরাধীদের স্কুল। মানে ভয়ঙ্কর সব অপরাধের সাথে জড়িয়ে পড়া বাচ্চাদের এই স্কুলে পড়িয়ে পড়িয়ে ভালোর পথে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তো ওই স্কুলের প্রিন্সিপাল অ্যাডউইনের ফাইল দেখে বুঝতে পারে যে সে চাইনিজ বংশোদ্ভূত। তবে প্রিন্সিপাল ফ্র্যাঙ্কলি অ্যাডউইনকে সাপোর্ট করে ঠিকই, কিন্তু সে তাকে বলে যে এখানকার উগ্র স্টুডেন্টরা তার জীবন পুরোপুরি জাহান্নাম বানিয়ে ফেলতে পারে। তাছাড়া বর্তমানে স্কুলের অবস্থাও খুব খারাপ, কারণ এখানকার স্টুডেন্টের যন্ত্রণায় টিকতে না পেরে সব টিচাররাই চাকরি ছেড়ে পালিয়ে যায়। এসব সমস্যার কথা জানিয়ে প্রিন্সিপাল অ্যাডউইনকে শুরুতেই চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়, কিন্তু অ্যাডউইন যেভাবেই হোক এই চাকরিটা করতে চায়। তাই তার জেদ দেখে প্রিন্সিপাল শেষমেশ রাজি হয়ে যায়। এরপর অ্যাডউইন সরাসরি ক্লাসের দিকে চলে যায়। তবে ক্লাসে যাওয়ার সময় আশেপাশের সিনারি দেখে মনে হচ্ছিল যেন সে ভুল করে কোনো জেলখানায় চলে এসেছে। তো এরপর সে ক্লাসে গেলে স্টুডেন্টরা নতুন টিচারকে সামনে দেখেও কোনো পাত্তা না দিয়ে নিজেদের মতো করে জোরে জোরে কথা বলতে থাকে। তখন অ্যাডউইন তার ব্রিফকেসটা ডেস্কের ওপর সজোরে আছাড় দেয়, যা দেখে সবাই চুপ হয়ে নিজের সিটে বসে পড়ে। কিন্তু ক্লাসের সবচেয়ে বড় মাস্তান জেফরি তখন দাঁড়িয়ে পড়ে, অ্যাডউইনকে নিয়ে মজা করতে শুরু করে। অ্যাডউইন তখন তাকে সরাসরি অপদার্থ আর ইউজলেস বলে দেয়, আর এতে জেফরি মনে মনে অনেক রেগে যায়। তো এরপর অ্যাডউইন বোর্ডে লেখা শুরু করলে কেউ একজন পেছন থেকে তাকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারে। অ্যাডউইন তখন রেগে গিয়ে বলে, আমি জানি এটা কে মেরেছে, তুই একটা আস্ত কাপুরুষ। আর এই কথা শুনে জেফরির মুখটা যেন পুরোপুরি শুকিয়ে যায়। তো ক্লাস শেষে অ্যাডউইন যখন বেরিয়ে যাচ্ছিল তখন ডায়না নামের একজন ফিমেল কলিগ তার সাথে দেখা করতে আসে আর বলে জেফরি ছেলেটা অনেক বদমাশ, তাই ওর সাথে দূরত্ব বজায় রেখো। তো এরপর অ্যাডউইন স্কুলের গেটে দাঁড়িয়ে প্রতিটি স্টুডেন্টকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে যেন সে কাউকে খুঁজছে। ওদিকে রাস্তার ধারে একটা গাড়িতে বসে থাকা জেফরি আর তার গ্যাং তখনও সকালে ক্লাসে টিচারের অপমানে তখনও অনেক রেগেছিল। তাই তারা তাদের রাগ ঝাড়ার জন্য রাস্তায় এক নিরীহ চাইনিজ ড্রাইভারকে গাড়ি থেকে টেনে বের করে মারধর শুরু করে। এদিকে অ্যাডউইন যাকে খুঁজছিল তাকে না পেয়ে মন খারাপ করে একটা বারে গিয়ে ড্রিঙ্কস করতে বসে।
সেখানে একজন ফিমেল বারটেন্ডার অ্যাডুইনকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে তার কাছে আসে আর বলে থোন হাই স্কুল এই শহরের সবচেয়ে বাজে স্কুল, তাই যত তাড়াতাড়ি সম্ভব স্কুলটা ছেড়ে দাও। তো এরপর বার থেকে বেরিয়ে অ্যাডুইন যখন একটা ট্যাক্সি ধরার চেষ্টা করছিল তখন সে দেখে রাস্তার কোনায় অন্য স্কুলের একদল স্টুডেন্ট তার নিজের স্কুলের স্টুডেন্ট ক্রিস্টোকে মারধর করছে। তাই অ্যাডুইন দেরি না করে তাদের থামাতে মাঝখানে গিয়ে দাঁড়ায়। তখন ওই গ্যাংয়ের লিডার বুঝতে পারে অ্যাডুইন কোনো সাধারণ লোক নয়, তাই সে ঝামেলা না বাড়িয়ে তার দলবল নিয়ে ওখান থেকে কেটে পড়ে। এরপর অ্যাডুইন ক্রিস্টোকে তার বাড়িতে পৌঁছে দিতে চায়, কিন্তু ক্রিস্টো অ্যাডুইনকে কোনো থ্যাঙ্কস না দিয়ে সেখান থেকে চলে যায়। ক্রিস্টোকে চলে যেতে দেখে অ্যাডুইন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে ওই দিনের ঘটনার পর তার বোন তখনও বেঁচে ছিল। দাঙ্গায় বাবা মাকে হারানোর পর বোনই ছিল অ্যাডুইনের একমাত্র সম্বল। তবে মৃত্যুর আগে সে অ্যাডুইনকে বলে গিয়েছিল যে সেই দাঙ্গার সময় লোকগুলো লালসার শিকার হয়ে সে প্রেগনেন্ট হয়ে পড়েছিল এবং একটা ছেলের জন্ম দিয়েছিল। কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের ছেলেকে কাছে রাখতে পারেনি, তাই সে অ্যাডুইনকে অনুরোধ করে তার ছেলেকে যেন খুঁজে বের করা হয়। এখন অ্যাডুইনের কাছে একমাত্র ক্লু ছিল যে ছেলেটা এখন থোন হাই স্কুলে পড়ে আর এই কারণে সেই স্কুলে জয়েন করেছে। তো বর্তমানে ফিরে এসে অ্যাডুইন ক্রিস্টোকে চুপি চুপি নজর রাখতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল ক্রিস্টোই হয়তো তার বোনের সেই হারিয়ে যাওয়া ছেলে। সিনেমার অ্যাডুইন যেমন সব ভয় আর বিপদকে উপেক্ষা করে তার জীবনের লক্ষ্য পূরণের জন্য একটা নিখুঁত স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যাচ্ছিল, বাস্তব জীবনেও আমাদের ক্যারিয়ার গড়ার লড়াইটা ঠিক এমনই। বর্তমানের এই ভয়ঙ্কর কম্পিটিশনের যুগে সঠিক গাইডলাইন আর স্মার্ট স্কিল ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব। তবে আপনি যদি ভিডিও মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চান, তবে আপনার এই লড়াইকে সহজ করতে আমাদের সবার প্রিয় মায়াজাল নিয়ে এসেছে প্রফেশনাল ভিডিও মার্কেটিং অ্যাড এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েশন কোর্স। দীর্ঘ 8 বছরের পথ চলা আর 0 থেকে 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবার অর্জনের পেছনের সব গোপন স্ট্র্যাটেজি এবং এআই এর প্র্যাকটিক্যাল ব্যবহার একদম হাতে কলমে শেখানো হবে এই মেন্টরশিপে। আপনার কাছে শুধু একটি স্মার্টফোন থাকলেই আপনি এই অ্যাডভান্স স্কিলগুলো আয়ত্ত করতে পারবেন। ক্যারিয়ারের এই টার্নিং পয়েন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই চেক করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন করা প্রথম কমেন্টটি। তো চলুন এবার থোন হাই স্কুলে ফিরে যাই। তো এর পরের দিন স্কুলে এসে জেফ্রি যখন জানতে পারে যে অন্য স্কুলের ছেলেরা ক্রিস্টোকে মেরেছে, তখন সে রাগে ফেটে পড়ে আর সে ঠিক করে নিজের বন্ধুর ওপর এমন আক্রমণের সে এক ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। ঠিক এর পরে অ্যাডুইন ক্লাসে আসে সবাইকে কাগজ কলম বের করে ইন্টারেস্টিং কিছু একটা আঁকতে বলে। তবে জেফ্রির পেজ একদম খালি পড়ে থাকে, মানে সে ইচ্ছে করে কিছু আঁকে না। অ্যাডুইন তাকে বারবার বোঝানোর চেষ্টা করলে জেফ্রি উল্টো রেগে গিয়ে অ্যাডুইনের সামনে দাঁড়িয়ে পড়ে। তখন অ্যাডুইন তাকে শান্তভাবে বলে যে সে যদি গায়ে হাত তোলে তবে স্কুল তাকে বের করে দেবে। এই কথা শুনে জেফ্রি আবার সিটে বসে পড়ে, আর এর মধ্যে অ্যাডুইন নোটিশ করে যে ক্রিস্টো অনেক ভালো ছবি আঁকতে পারে। আর এটা দেখে অ্যাডুইনের বিশ্বাস আরও বেড়ে যায় যে ক্রিস্টোই হয়তো তার বোনের ছেলে, কারণ তাদের ফ্যামিলির সবাই অনেক ভালো ছবি আঁকতে পারত। তো ওই দিন বেল বাজার পর অ্যাডুইন সবার খাতা জমা নিতে শুরু করলে জেফ্রি একদম শেষে আসে, কিন্তু খাতাটা দেওয়ার আগেই সে সেটা ছিঁড়ে ফেলে আর হুমকি দিয়ে বলে যে আমাদের ঝামেলা কিন্তু এখানে শেষ নয়। তো অ্যাডুইন তার হুমকিতে কান না দিয়ে ক্রিস্টোকে থামিয়ে একটু আলাদাভাবে কথা বলতে চায়, কিন্তু ক্রিস্টোর কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে আর সে সেখান থেকে চলে যায়। তো এরপর স্কুল থেকে বেরিয়ে জেফ্রি আর তার গ্যাং অন্য স্কুলের একটা স্টুডেন্টকে কিডন্যাপ করে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে যায়, আর সেখানে তারা ছেলেটাকে পিটিয়ে একটা নোংরা ঘরে আটকে রাখে। ঠিক ওই সময় অ্যাডুইন স্কুলের লাইব্রেরিতে বসে বই পড়ছিল, তখন তার কলিগ ডায়না এসে আবার তার সাথে কথা বলা শুরু করে। অ্যাডুইন আবার বেশ ভালোভাবে তার সাথে কথা বলে, আর এরপর ডায়না তাকে কাছে সেই বারে যাওয়ার অফার দিলে অ্যাডুইন রাজি হয়ে যায়। আর তারা দুজন বারে গেলে সেই ফিমেল বারটেন্ডার অ্যাডুইনকে অন্য মেয়ের সাথে দেখে এবার বেশ হিংসে করতে শুরু করে। অ্যাডুইন পরিস্থিতি বুঝতে পেরে ডায়নাকে পরিষ্কার জানিয়ে দেয় যে তার মনে ডায়নার জন্য কোনো রোমান্টিক ফিলিংস নেই। এটা শুনে ডায়না একটু কষ্ট পেলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। পরে ডায়না তাকে জিজ্ঞেস করে যে সে কেন এই ভয়ঙ্কর স্কুলে পড়াতে এসেছে। জবাবে অ্যাডুইন বলে আমি এখানে কাউকে খুঁজতে এসেছি। আর ঠিক তখনই টিভিতে খবরে দেখা যায় শহরের এক জায়গায় বিশাল দাঙ্গা লেগে গেছে। এটা দেখে বারের সবাই একদম চুপ হয়ে যায়। তবে বারের কয়েকজন লোক তখন বলাবলি করছিল যে তারা দাঙ্গা হওয়া এলাকা থেকে বেশ দূরে আছে, তাই ভয়ের কিছু নেই। তো এরপর বার থেকে বেরিয়ে অ্যাডুইন ডায়নাকে বাড়ি পৌঁছে দেওয়ার অফার দেয়, কিন্তু ডায়না বলে তুমি একজন চাইনিজ ইন্দোনেশিয়ান, তাই আমার চেয়ে তোমার নিরাপদে থাকা বেশি দরকার। তাই তারা দুজন যার যার বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু কিছুক্ষণ পরে একজন মুখোশধারী লোক ছুরি দিয়ে অ্যাডুইনকে মারতে আসে। তবে এই লোকটা আর কেউ নয়, স্বয়ং জেফ্রি নিজেই। আর সে সমস্ত অপমানের প্রতিশোধ নিতে এসেছিল। তবে ভাগ্য ভালো যে অ্যাডুইন আত্মরক্ষা করতে জানত, তাই সে শুধু জেফ্রির হাতের ছুরি কেড়ে নিয়ে তার পায়ে লাথি মারে। তখন জেফ্রির এক বন্ধু পাশেই লুকিয়ে সব দেখছিল, আর প্ল্যান ফেল হয়েছে দেখে সে দ্রুত গাড়ি নিয়ে এসে জেফ্রিকে তুলে নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে ডায়না যখন জানতে পারে যে অ্যাডুইন প্রিন্সিপালের কাছে জেফ্রির বিরুদ্ধে নালিশ করবে, তখন সে অ্যাডুইনকে একবার ভেবে দেখতে বলে, কারণ নালিশ করলে জেফ্রিকে স্কুল থেকে বের করে দেওয়া হবে আর এতে ঝামেলা আরও বাড়বে। কিন্তু অ্যাডুইন কোনোভাবে এমন গুন্ডা টাইপের স্টুডেন্টকে স্কুলে রাখতে চায় না, তাই শেষমেশ প্রিন্সিপাল জেফ্রিকে ডেকে জেরা করা শুরু করে আর অ্যাডুইনের দেওয়া প্রমাণ দেখে তাকে স্কুল থেকে বের করে দেয়।
তবে জেফরি চলে যাওয়ার পর প্রিন্সিপালেরও একটু খারাপ লাগে, কারণ এর আগে সে কখনো কাউকে এইভাবে বের করে দেয়নি। এরপর অ্যাডউইন ক্লাসে আসলে জেফরির বাকি বন্ধুরাও রাগে ক্লাস থেকে বেরিয়ে যায়। তো ওই দিন স্কুল ছুটির পর অ্যাডউইন ক্রিস্টোকে ডেকে বলে যে কাল শনিবার স্কুল ছুটি, তুমি কি এসে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য ক্লাসরুম সাজাতে আমাকে সাহায্য করবে? ক্রিস্টো শুরুতে একটু ইতস্তবোধ করলেও পরে সে বলে ঠিক আছে, আমি আমার বন্ধু রেঙ্গাকেও সাথে নিয়ে আসবো। পরদিন অ্যাডউইন আর ডায়না আগে ভাগে স্কুলে এসে সাজানোর কাজ শুরু করে। একটু পরে ক্রিস্টো তার বন্ধু রেঙ্গাকে নিয়ে হাজির হয়, আর তারা চারজন মিলে খুব হাসি খুশি ভাবে কাজ শুরু করে। কিন্তু ওদিকে জেফরি আর তার গ্যাং স্কুলের গেটের বাইরে একটা গাড়িতে বসে ওত পেতেছিল। দেখে মনে হচ্ছে তারা যেন বড় কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করছিল। এরপর সেখানকার সিকিউরিটি গার্ডরা যখনই ইমার্জেন্সি নিউজে দেখে যে এই এলাকায় চাইনিজ বিরোধী দাঙ্গা শুরু হয়েছে, তখন তারা নিজেদের পরিবারের নিরাপত্তার কথা ভেবে স্কুল ছেড়ে দ্রুত পালিয়ে যায়। ওদিকে রেডিওতে ঘোষণা করা হচ্ছিল যে দাঙ্গা ভয়াবহ রূপ নিচ্ছে, তাই এখন নিরাপদে থাকার জন্য সবাইকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে জেফরি আর তার গ্যাং যেন ঠিক এই সময়টায় অপেক্ষা করছিল, তাই তারা তখনই গাড়ি থেকে নেমে গাড়ির ট্রাঙ্ক খুলে ফেলে, যেখানে আগে থেকে ভয়ঙ্কর সব অস্ত্র রাখা ছিল। আর এর পরপরই টিচার অ্যাডউইনের উপর রাগ ঝাড়ার জন্য তারা অস্ত্রশস্ত্র নিয়ে স্কুলের ভেতরে ঢুকতে শুরু করে। ঠিক ওই সময় ক্রিস্টো সিকিউরিটি অফিস থেকে একটা কাঁচি আনতে গিয়েছিল, তখন সে দাঙ্গার খবর দেখতে পায় আর সেই সাথে জেফরিদের আসার শব্দ শুনতে পায়। তাই ভয়ে সে দ্রুত ক্লাসে ফিরে গিয়ে সবাইকে বাইরের দাঙ্গা আর জেফরিদের ব্যাপারে জানায়। এটা শুনে সবাই তখন বাঁচার জন্য ইমার্জেন্সি এক্সিটের দিকে দৌড়ে যায়, কিন্তু দেখে সেখানে তালা মেরে রাখা হয়েছে। তাই চাবি আনার জন্য তাদের আবার সিকিউরিটি অফিসের দিকে যেতে হয়। তবে জেফরিরা ততক্ষণে মেন গেট লক করে দিয়েছে, তাই ইমার্জেন্সি এক্সিট ছাড়া বের হওয়ার আর কোনো উপায় ছিল না। তবে চাবি খোঁজার আগে জেফরির দল তাদের দেখে ফেলে, কিন্তু ভাগ্য ভালো যে তারা একটা ক্লাসরুমের ভেতরে ঢুকে নিজেদের কোনো মতে বাঁচিয়ে নেয়। তবে এখন সমস্যা হলো ক্লাসরুমের ভেতরে মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই তারা কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারছিল না। এখন সবাই কিভাবে নিজেদের কারণে বিপদে পড়তে দেখে অ্যাডউইন নিজেই বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ডায়না তাকে আটকে দিয়ে বোঝায় যে ওদের কাছে যে পরিমাণ অস্ত্র আছে তাতে এটা পরিষ্কার যে তারা সবাইকে মেরে ফেলতে চায়। তবে অ্যাডউইন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ছোট ছোট এই স্টুডেন্টরা কাউকে খুন করতে পারে। ঠিক তখন ক্রিস্টো জানায় জেফরির আগেও এই স্কুলের একজনকে খুন করেছে এবং নেশার ঘোরে ক্রিস্টোকে সেই খুনের ভিডিও পাঠিয়েছিল। তবে জেফরির ভয়েই ক্রিস্টো এতদিন পুলিশকে কিছু বলেনি। ঠিক তখনই বাইরে থেকে জেফরির আওয়াজ শোনা যায়। সে চিৎকার করে বলে যদি তারা অ্যাডউইনকে তাদের হাতে তুলে দেয় তবে বাকিদের সে ছেড়ে দেবে। ক্রিস্টো তখন বাকিদের সাবধান করে বলে যে জেফরির কথা বিশ্বাস করা একদমই ঠিক হবে না, কারণ ও আমাদের কাউকে জ্যান্ত ছাড়বে না। অ্যাডউইন তখন হঠাৎ ক্লাসরুমের পেছনে একটা ছোট দরজা দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও লক করা ছিল, যার কারণে বাঁচার শেষ আশাটুকু যেন শেষ হয়ে যায়। অন্যদিকে স্কুল ছুটির পরেও নিজের ছেলে বাসায় না যাওয়ায় রেঙ্গার বাবা নিজের ছেলেকে খুঁজতে স্কুলে চলে আসে। তখন জেফরির গ্যাং গেট খুলে তাকে ভেতরে নিয়ে আসে। তো ভেতর থেকে বাবার উপস্থিতি টের পেয়ে রেঙ্গা তখন চিৎকার করে তাকে পুলিশে ফোন করতে বলে। আর ছেলের চিৎকার শুনে বাবা বুঝতে পারে যে ভেতরে তার ছেলের নিশ্চয়ই বড় কোনো বিপদ হয়েছে, কিন্তু তখন অলরেডি অনেক লেট হয়ে গেছে। জেফরি আর তার দলবল তখন রেঙ্গার বাবাকে জিম্মি করে মারধর শুরু করে। বাবার আর্তনাদ শুনে রেঙ্গা পাগল হয়ে যায় আর অ্যাডউইনকে দরজা খোলার জন্য জোর করতে থাকে। আর বাইরে থেকে জেফরি আর তার দলবল বলে রেঙ্গার বাবাকে আরো বেশি করে টর্চার করতে। এখন এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে অ্যাডউইন বাধ্য হয়ে দরজার আড়াল থেকে জেফরির সাথে কথা বলে। অ্যাডউইন বলে আমি বাইরে আসবো, তবে শর্ত একটাই, বাকিদের নিরাপদে ছেড়ে দিতে হবে। সেই সাথে অ্যাডউইন এর আগে জেফরিকে যা যা বলেছিল তার সবকিছুর জন্য ক্ষমা চায়। সেই সাথে সে জেফরিকে বলে কোনো খারাপ কাজ করার আগে অবশ্যই তোমার নিজের পরিবারের কথা ভাববে। কিন্তু পরিবারের নাম শুনতে জেফরি খেপে গিয়ে অ্যাডউইনকে চুপ করতে বলে। আর এরপর কিছুক্ষণ ভেবে জেফরি অ্যাডউইনের এই শর্তে রাজি হয়। অ্যাডউইন তখন গ্যাং মেম্বারদের দরজা থেকে দূরে সরে যেতে বলে, যাতে বাকিরা নিরাপদে বের হতে পারে। তো জেফরি পেছনে গেলে অ্যাডউইন দরজা খোলে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অ্যাডউইন কাউকে বাইরে যেতে না দিয়ে উল্টো সে এক টানে রেঙ্গার বাবাকে ক্লাসরুমের ভেতরে টেনে নেয় এবং জেফরিরা কিছু বোঝার আগেই আবার দরজা লক করে দেয়। ভেতরের সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে আমাদের কেন বাইরে যেতে দিলেন না। অ্যাডউইন তখন বলে আমি ওদের এক বিন্দু বিশ্বাস করি না, কারণ বাইরে বের হলেই ওরা এখন আমাদের সবাইকেও মেরে ফেলতে পারে। কিন্তু পরিস্থিতি এখন খুবই খারাপ, কারণ রেঙ্গার বাবাকে ওরা অনেক বাজেভাবে মেরেছে। তাকে এখনই হাসপাতালে না নিলে হয়তো কোনোভাবে বাঁচানো সম্ভব হবে না। তাই বাধ্য হয়ে অ্যাডউইন জেফরির সাথে আবার কথা বলে। সে আগের মতো আবারও শর্ত দেয় যে যদি তারা রেঙ্গা আর তার বাবাকে নিরাপদে যেতে দেয় তাহলে অ্যাডউইন তাদের কাছে আত্মসমর্পণ করবে। জেফরিও তখন মনে মনে কিছু একটা ভেবে অ্যাডউইনের প্রস্তাবে রাজি হয়ে যায় আর তার গ্যাং মেম্বারদের দূরে সরে যেতে বলে। অ্যাডউইন তখন রেঙ্গা আর তার বাবাকে বের করে দিয়ে দ্রুত পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বলে। তবে তারা বের হওয়ার সাথে সাথে জেফরি যখন ভেতরে ঢোকার চেষ্টা করে অ্যাডউইনরা আবার ছটফট মেন দরজাটা বন্ধ করে দেয়। আর এটা দেখে জেফরি রেঙ্গার তার বাবা সেখান থেকে পালানোর আগেই তাদের ধরে ফেলে। এখন জেফরির নিষ্ঠুরতা দেখে অ্যাডউইন প্রচন্ড রেগে যায় এবং বুঝতে পারে যে জেফরি আসলে তাদের কাউকে এখান থেকে বেঁচে ফিরতে দেবে না। ওদিকে জেফরি তার গ্যাংয়ের একজনকে গাড়ি থেকে পেট্রোল নিয়ে আসতে বলে।
এরপর ছেলেটি পেট্রোল নিয়ে ফিরে গেলে জেফরি সেটা রেঙ্গার বাবার গায়ে ঢেলে দেয় এবং অ্যাডউইনকে 5 পর্যন্ত গোনার মধ্যে বাইরে আসতে বলে। তবে কাউন্টডাউন শেষ হওয়ার পরেও অ্যাডউইন বাইরে না আসায় জেফরি খুব নিষ্ঠুরভাবে রেঙ্গার বাবার গায়ে আগুন ধরিয়ে দেয়। আর সামনে দাঁড়িয়ে থাকা রেঙ্গা শুধু অপলক দৃষ্টিতে বাবার এই যন্ত্রণাদায়ক মৃত্যু দেখতে থাকে। তো সবাই যখন ওই বীভৎস দৃশ্য দেখছিল, সেই সুযোগে রেঙ্গা পুলিশের কাছে যাওয়ার জন্য এক দৌড় দেয়। আর জেফরি তখনই তার 2 শাগরেদকে পাঠায় রেঙ্গাকে ধরার জন্য। তো দৌড়াতে দৌড়াতে রেঙ্গা গিয়ে দেখে স্কুলের মেন গেটের তালা আটকানো। সে গেট খোলার চেষ্টা করে ঠিকই, কিন্তু এর মধ্যে জেফরির 2 চেলা তাকে ধরে ফেলে। আর ধস্তাধস্তির সময় রেঙ্গা একটা ছেলের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু অন্য একজন তখনই তার পেটে ছুরি ঢুকিয়ে দিলে রেঙ্গা সেখানেই মারা যায়। তবে রেঙ্গাকে মারার পর ছেলেটা নিজেই শকড হয়ে যায়। নিজের ক্লাসমেটকে সে এইভাবে কখনোই মারতে চায়নি। ওইদিকে ক্লাসরুমের ভেতর অ্যাডউইন তখন প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ছটফট করছিল। সে ভাবতে পারেনি পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাবে। বাইরে জেফরির গ্রুপে একটা টুপি পরা ছেলে ছিল, যে মনে মনে বেশ দয়ালু। চোখের সামনে রেঙ্গার তার বাবার মৃত্যু দেখে সে আর চোখের পানি ধরে রাখতে পারে না। তো জেফরি তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে, তুই কি পুলিশে ফোন করবি নাকি? ছেলেটা ভয় পেয়ে বলে, না, আমি শুধু বাসায় ফিরে যেতে চাই। আসলে শুধু সে নয়, জেফরির গ্যাংয়ের বাকিরাও বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ তারা এসেছিল তাদের টিচারকে ভয় দেখাতে আর মারপিট করতে। কিন্তু চোখের সামনে খুন দেখে এখন তারা সবাই ঘাবড়ে গেছে। জেফরি তখন চিৎকার করে বলে, এদের সবাইকে মেরে দাঙ্গার এলাকায় ফেলে দিতে হবে, যাতে কেউ কিছু বুঝতে না পারে, না হলে কিন্তু আমাদের সবার জেল হবে। ওদিকে ক্লাসরুমের ভেতর অ্যাডউইন বুঝতে পারে যে এখানে বসে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করা যাবে না, তাকে যে কোনোভাবে পালানোর রাস্তা খুঁজে বের করতে হবে। তাই অ্যাডউইন ক্রিস্টোকে দরজায় পাহারায় বসিয়ে দেয়, যাতে জেফরিরা কিছু সন্দেহ না করে। আর সে ডায়নাকে নিয়ে অন্য ঘর দিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। এই সময় অ্যাডউইন ডায়নার কাছে সব সত্যিটা খুলে বলে, অ্যাডউইন আসলে এখানে পড়াতে আসেনি, বরং বোনের সেই হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে এসেছে। তার বোনের শেষ ইচ্ছা ছিল তার ছেলেকে যেন খুঁজে বের করা হয়। অ্যাডউইন আরও জানায় তার বিশ্বাস ক্রিস্টোই হয়তো তার সেই ভাগ্নে, তাই সে নিজে মরে গেলেও ক্রিস্টোকে যেভাবেই হোক বাঁচিয়ে রেখে যাবে। এরপর তারা একটা পুরনো ঘর খুঁজে পায়, যার সিলিংয়ে ভেন্টিলেশন ছিল। এরপর অ্যাডউইন ওই ভেন্টিলেশন দিয়ে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু কিছু দূর গিয়ে বাথরুমে এসে পড়ে। আর সেখানে লুকিয়ে থেকে সে দেখে জেফরি ওই টুপি পরা ছেলেটাকে নির্মমভাবে ছুরি মেরে খুন করছে। জেফরির পাশে থাকা অন্য ছেলেটা তখন ভয় কুঁকড়ে যায়। ভয় পেয়ে সে মুখ দিয়ে কোনো শব্দ বের করে না। অ্যাডউইন নিজের চোখে প্রথমবার জেফরি এমন পৈশাচিক রূপ দেখে ভয়ে পুরো শিউরে ওঠে। তো খুনের পর জেফরি যখন ক্লাসরুমের সামনে ফিরে আসে, তখন বাকি সবাই টুপি পরা ছেলেটার কথা জিজ্ঞেস করলে জেফরি চুপ করে থাকে। আর এই নিস্তব্ধতা দেখে সবাই বুঝে যায় যে জেফরি নিজের বন্ধুকেও ছাড়েনি। এদিকে অ্যাডউইন চুপি চুপি ফার্স্ট ফ্লোরে নেমে আসে। তবে রেঙ্গাকে মারার পর ওই 2 ছেলে তখনও সেখানে ঘোরাঘুরি করছিল, কিন্তু ওদেরকে কোনো রকম ফাঁকি দিয়ে অ্যাডউইন সিকিউরিটি অফিসে ঢুকে পড়ে। আর অনেক খুঁজে সে মেঝেতে পড়ে থাকা ইমার্জেন্সি এক্সিটের চাবিটা তুলে নিয়ে দ্রুত ক্লাসরুমের দিকে দৌড়ায়। ওদিকে জেফরির সন্দেহ হয় যে অ্যাডউইন অনেকক্ষণ ধরে চুপচাপ কেন, তাই সে তার দলবলকে দরজা ভাঙার হুকুম দেয়। আসলে টুপি পরা ছেলেটার করুণ পরিণতি দেখে সবাই এত ভয় পেয়েছিল যে কেউ জেফরির কথা অমান্য করার সাহস পায় না। তখন একজন ল্যাব থেকে ফ্লেম থ্রোয়ার নিয়ে এসে দরজার লকটা পুড়িয়ে দেয়। তবে জেফরি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে পুরো ঘর খালি। তাদের আসার ঠিক আগেই অ্যাডউইন, ক্রিস্টো আর ডায়না ওই ভেন্টিলেশন দিয়ে পালিয়ে গেছে। তাই ভেতরে কাউকে না পেয়ে জেফরি পাগলের মতো চিৎকার করতে থাকে আর তার লোকদের আলাদা হয়ে সবাইকে খুঁজতে বলে এবং দেখা মাত্র মেরে ফেলার অর্ডার দেয়। তাই অ্যাডউইনটার প্রাণ বাঁচাতে ল্যাবের ভেতরে ঢুকে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ঠিক তখনই জেফরির 2 সাগরেদ সেখানে ঢুকে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। একজন বলতে থাকে জেফরির ওই টুপি পরা ছেলেটাকে মারা একদমই উচিত হয়নি। তবে এই সুযোগটাই কাজে লাগায় অ্যাডউইন। সে চট করে ইমার্জেন্সি এক্সিটের চাবিটা ডায়নার হাতে দিয়ে বলে, ক্রিস্টোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, আমি ওদের আটকাচ্ছি। এরপর অ্যাডউইন একটা কঙ্কালের হাড় তুলে নিয়ে ইচ্ছে করে শব্দ করে ওদের সামনে আসে। তখন ওই 2 জন একসাথে অ্যাডউইনকে আক্রমণ করলে সে সেই হাড় দিয়ে নিজেকে বাঁচাতে থাকে, কিন্তু বেশিক্ষণ এভাবে টিকে থাকা সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে অ্যাডউইন হাড়টা দিয়ে একজনের পেটে সজোরে আঘাত করে। আর এতে অন্যজন ক্ষিপ্ত হয়ে অ্যাডউইনের গলা চেপে ধরলে অ্যাডউইন হাতের কাছে থাকা একটা স্প্রে ক্যান দিয়ে তার চোখে স্প্রে করে দেয়। আর যন্ত্রণায় ছেলেটা চিৎকার করে অ্যাডউইনকে ছেড়ে দিলে সেই সুযোগে অ্যাডউইন ইমার্জেন্সি এক্সিট থেকে দৌড় দেয়। এদিকে জেফরি যখন জানতে পারে অ্যাডউইন তার আরও 2 লোককে জখম করেছে, তখন সে রাগে পুরোপুরি পাগল হয়ে যায়। এদিকে অ্যাডউইন সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় হুট করে এক ছেলের সাথে ধাক্কা লাগে। তবে অ্যাডউইন আর কোনোভাবেই কাউকে আঘাত করতে চায় না, তাই সে নিজের অস্ত্র নিচে নামিয়ে রাখে। কিন্তু ছেলেটা তাকে আক্রমণ করলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছেলেটা সিঁড়ি থেকে পড়ে যেতে থাকে। আর অ্যাডউইন একেবারে শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে, কিন্তু তখন ছেলেটা উল্টো অ্যাডউইনকে মারতে যায়। ফলে বাধ্য হয়ে অ্যাডউইন তাকে ছেড়ে দেয় এবং সে নিচে পড়ে মারা যায়। অন্যদিকে পালানোর সময় ডায়না ক্রিস্টোকে বলে দেয় যে অ্যাডউইন আসলে তার আপন মামা। এই কথা শুনে ক্রিস্টো যেন আকাশ থেকে পড়ে। সে বলে যে সে কোনোভাবে অ্যাডউইনের ভাগ্নে হতে পারে না, কারণ তার বাবা মা দুজনেই মালয়েশিয়ান। তবে তার একটা যমজ ভাই আছে যে বহু বছর ধরে নিখোঁজ। ডায়না সব শুনে একদম কনফিউজড হয়ে যায়, কিন্তু এখন এসব ভেবে সময় নষ্ট করার মতো পরিস্থিতি ছিল না।
তো সুযোগ বুঝে ডায়না আর ক্রিস্টো ইমার্জেন্সি এক্সিট দিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই অ্যাডুইনের সামনে এসে দাঁড়ায় জেফ্রি। তবে অ্যাডুইন আর কাউকে মারতে চাচ্ছিল না, তাই সে বারবার জেফ্রিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জেফ্রি কোনো কথা না শুনে ছুরি দিয়ে অ্যাডুইনের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক ভয়াবহ লড়াই। অ্যাডুইন প্রথমে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু এক পর্যায়ে জেফ্রিকে ধাক্কা দিয়ে বাথরুমে ফেলে দেয়। কিন্তু জেফ্রি কোনোভাবেই হার মানবে না, তাই সে আবারও অ্যাডুইনের উপর আক্রমণ করে। তখন অ্যাডুইনের রাগে ফেটে পড়ে আর কোনো মায়া না দেখিয়ে পাল্টা মারতে শুরু করে, আর শেষমেশ সে জেফ্রিকে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই জেফ্রির আরও 3 জন সঙ্গী সেখানে ছুটে আসে। জেফ্রি চিৎকার করে তাদের কাছে সাহায্য চায়, কিন্তু অ্যাডুইন ওই ছেলেটাকে থামিয়ে দিয়ে বলে, তোমরা তোমাদের পরিবারের কথা ভাবো। জেফ্রি একজন খুনি, কিন্তু তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। এইসব শুনে ওই 3 ছেলে দ্বিধায় পড়ে যায় এবং শেষ পর্যন্ত জেফ্রিকে ওইভাবে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে জেফ্রি একদম পাগলের মতো হয়ে যায় এবং কাণ্ডজ্ঞান হারিয়ে অ্যাডুইনকে আক্রমণ করতে থাকে। অ্যাডুইন তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করে, আর আত্মরক্ষা করতে গিয়ে অ্যাডুইন অনিচ্ছা সত্ত্বেও জেফ্রিকে এমনভাবে আঘাত করে যে সে মারাত্মকভাবে আহত হয়। তবে অ্যাডুইন তখন বারবার সরি বলতে থাকে, কিন্তু এরই মধ্যে দাঙ্গাকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়ে ভাঙচুর আর লুটপাট শুরু করে দেয়। তাই অ্যাডুইন আর সময় নষ্ট না করে ভিড়ের মধ্যে মিশে যায়। আর এর কিছুক্ষণ পরে ফোনে সিগন্যাল এলে সে ইন্টারনেটে একটা ভাইরাল ভিডিও দেখে। সেখানে দেখা যায় জেফ্রি মারা যাওয়ার আগে দাঙ্গাকারীদের হাতে ধরা পড়েছিল এবং একজন লোক তার ভিডিও করছিল। ওই লোকটা বলছিল যে জেফ্রি একজন চাইনিজ, আর ভিডিওতে জেফ্রি নিজেও স্বীকার করে যে তার মা একজন চাইনিজ ছিলেন এবং আজ থেকে 17 বছর আগে 2009 সালে দাঙ্গার সময় দাঙ্গাকারীরা তার মাকে রেপ করেছিল, আর সেই কারণেই তার জন্ম হয়। তবে ওই ঘটনার পর তার মা তাকে ছেড়ে দিয়েছিল, তাই ছোটবেলা থেকে সে অনাথের মতো এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। তো তার এই কথা শেষ হওয়ার আগে ভিডিও করতে থাকা লোকটা তার ছুরি দিয়ে জেফ্রিকে মেরে ফেলে। এসব দেখে আর শুনে অ্যাডুইন পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতে পারে জেফ্রি ছিল তার সেই হারিয়ে যাওয়া ভাগ্নে। আর এই সত্যিটা বোঝার পর অ্যাডুইনের বুক ফেটে কান্না আসে, কারণ সে নিজের হাতে নিজের ভাগ্নেকে মেরে ফেলেছে। এই অপরাধবোধ তাকে কুরে কুরে খেতে থাকে, কিন্তু কান্না করার মতো সময় তার হাতে এখন নেই, কারণ দাঙ্গাকারীদের মধ্যে কেউ একজন তাকে চাইনিজ হিসেবে চিনে ফেলে। আর তখনই অ্যাডুইন প্রাণ বাঁচাতে ওখান থেকে দৌড় দেয়। ঠিক সেই মুহূর্তে তাকে উদ্ধার করতে একটা গাড়ি এসে দাঁড়ায়, যেটিতে আগে থেকে বেশ কিছু চাইনিজ লোক বসা ছিল। অ্যাডুইন গাড়িতে উঠে পড়লে গাড়িটি দ্রুত ওই এলাকা ছেড়ে বেরিয়ে যায়, আর যাওয়ার পথে ওই গাড়ির ড্রাইভার অ্যাডুইনের দিকে হাত বাড়িয়ে দেয়। অ্যাডুইন লোকটার হাতে তখন একটা পুরনো ক্ষতের দাগ দেখতে পায় এবং সাথে সাথেই চিনতে পারে যে এই লোকটার কেউ নয়, তার সেই পুরনো বন্ধু পুনকা, যে কিনা তার বোনকে অনেক পছন্দ করত। আর সেই ঘটনার পর থেকে পুনকে এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চাইনিজ লোকদের সাহায্য করে যাচ্ছে। আর এইভাবেই সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই করুণ গল্পের সমাপ্তি ঘটে।